হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব সরকারের বিভিন্ন রূপ। সরকারের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আমরা আজকে এককেন্দ্রিক সরকার, সেই সরকারের সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুণাগুণ এবং দোষ ত্রুটিসমূহ প্রভৃতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত, যখন আমরা কোনো দেশের সরকারকে শ্রেণী বিভাজন করি, সেক্ষেত্রে অ্যারিস্টটলের কথা সর্বপ্রথম মনে আসে। তিনি সাধারণত সরকারকে তিনটি ভাগে ভাগ করেছিলেন: একজনের শাসন, কয়েকজনের শাসন এবং বহুজনের শাসন। আবার উদ্দেশ্যগত দিক থেকে তিনি আবার সরকারকে স্বাভাবিক এবং বিকৃত রূপ এইভাবে উনি ভাগ করেছিলেন। যেমন একজনের শাসক হিসেবে রাজতন্ত্রের কথা বলা যায়, এটি হচ্ছে স্বাভাবিক রূপ, কিন্তু যখন সেটি বিকৃত হয় তখন সেটি স্বৈরতন্ত্রে পরিণত হয়। অভিজাততন্ত্র হচ্ছে কয়েকজনের শাসন, এবং যখন সেটি বিকৃত হয় তখন সেটি মুখ্যতন্ত্র বা ধনিকতন্ত্রে, এবং বহুজনের শাসন হল নিয়মতন্ত্র বা পলিটি। যখন সেটি বিকৃত হয় সেটি গণতন্ত্র বা জনতাতন্ত্র বলে তিনি চিহ্নিত করেছেন। এখন আসা যাক এককেন্দ্রিক সরকার সম্পর্কে। প্রথমেই এককেন্দ্রিক সরকার কাকে বলে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কেন্দ্রীয় এবং আঞ্চলিক সরকারগুলির মধ্যে ক্ষমতার বন্টন এবং সম্পর্কের ভিত্তিতে সরকারকে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় এই দুই ভাগে ভাগ করা যায়। যখন কোনো শাসন ব্যবস্থায় সরকারের যাবতীয় ক্ষমতা একটিমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে বা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত থাকে, তখন তাকে এককেন্দ্রিক সরকার বা শাসন ব্যবস্থা বলা হয়ে থাকে। এইরূপ শাসন ব্যবস্থা শাসন কার্যের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার একাধিক আঞ্চলিক সরকার গঠন করতে পারে, কিন্তু এই রকম সরকারের অস্তিত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করে। যেমন ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড প্রমুখ রাষ্ট্রের শাসন ব্যবস্থা এই শ্রেণীর অন্তর্গত। এককেন্দ্রিক সরকার বা শাসন ব্যবস্থার কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের একক প্রাধান্য। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বপ্রকার কার্য কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের দ্বারাই পরিচালিত হয়। অবশ্য শাসন কার্যের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার কতগুলি আঞ্চলিক সরকার গঠন করতে পারে, কিন্তু এই সরকারের কোনো রকম স্বাতন্ত্র্য থাকে না। কেন্দ্রীয় সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করাই হলো এদের প্রধান কর্তব্য। কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য। এইরূপ শাসন ব্যবস্থায় সংবিধানের পরিবর্তে কেন্দ্রীয় আইনসভা সর্বময় কর্তৃত্বের অধিকারী। অন্যভাবে বলা যায় যে কেন্দ্রীয় আইনসভা যে কোনো ধরনের আইন প্রণয়ন করতে পারে এবং আইনসভার কর্তৃত্ব রাষ্ট্রের সর্বত্র সম্প্রসারিত। সংবিধানের প্রকৃতি। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সংবিধান লিখিত কিংবা অলিখিত হতে পারে। ফ্রান্স, নিউজিল্যান্ড প্রভৃতি এককেন্দ্রিক রাষ্ট্রের সংবিধান লিখিত হলেও ব্রিটেনের সংবিধান অলিখিত। তবে যেসব দেশের সংবিধান লিখিত সেই সব দেশের সংবিধানেরও কিছু কিছু অলিখিত অংশ আছে। সংবিধানের সুপরিবর্তনীয়তা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সংবিধান সুপরিবর্তনীয়, অর্থাৎ সহজেই একে পরিবর্তন করা যায়। সংবিধান সুপরিবর্তনীয় হওয়ার ফলে কেন্দ্রীয় আইনসভা যথাযথ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে সংবিধান সংশোধন করতে পারে। এইরূপ সংবিধান সংশোধনের জন্য কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন হয় না। এক নাগরিকত্বের স্বীকৃতি। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় এক নাগরিকত্ব স্বীকৃতি লাভ করে। অন্যভাবেও বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অনেক রাষ্ট্রেই নাগরিকদের যেরূপ দ্বি-নাগরিকত্ব রয়েছে, ব্রিটেনের মতো এককেন্দ্রিক রাষ্ট্রে তা দেখা যায় না। সেখানে অঙ্গরাজ্যগুলোর জন্য পৃথক কোনো নাগরিকতা থাকে না। সংবিধানের রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা হিসেবে আদালতের
গুরুত্বহীনতা। এইরূপ শাসন ব্যবস্থায় যেহেতু সংবিধান অনুসারে কেন্দ্র ও আঞ্চলিক সরকারগুলোর মধ্যে ক্ষমতা বণ্টিত হয় না, সেই জন্য ক্ষমতা বন্টন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কেন্দ্র রাজ্যগুলোর মধ্যে বিরোধের কোনো রকম প্রশ্নই ওঠে না। তাই সংবিধানের ব্যাখ্যাকর্তা হিসেবে আদালতের কোনো রকম গুরুত্ব থাকে না। অন্যভাবে বলা যায় যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় বিচার বিভাগ অত্যন্ত দুর্বল এবং বাস্তবে তা আইন বিভাগের অধস্তন বিভাগ হিসেবে কাজ করে। কেন্দ্রিক সরকারের গুণাগুণ। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কতগুলো গুণ বিশেষভাবে লক্ষ্য করা যায়, সেগুলি হলো নিম্নরূপ। জটিলতা মুক্ত শাসন ব্যবস্থা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় আইন প্রণয়ন এবং শাসন কার্য পরিচালনার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অত্যাধিক প্রাধান্য থাকার ফলে দেশে একই প্রকার আইন এবং অভিন্ন শাসন ব্যবস্থা অনুসৃত হয়। এর ফলে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখতে পাওয়া যায় না। তাই গার্নার এককেন্দ্রিক সরকারকে গুণগত দিক থেকে সাদাসিধে বা সরল বা সিম্পল শাসন ব্যবস্থা বলে বর্ণনা করেছেন। শক্তিশালী সরকারের প্রতিষ্ঠা। এইরূপ শাসন ব্যবস্থা কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ায় সেটি আঞ্চলিক সরকার এবং কেন্দ্রের মধ্যে কোনো রকম বিরোধের সম্ভাবনা থাকে না। এর ফলে একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত হয়। বলাই বাহুল্য, সরকার শক্তিশালী হলে যুদ্ধ, জাতীয় সংকট প্রভৃতি আপৎকালীন অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। যুগোপযোগী। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সংবিধানের প্রাধান্যের পরিবর্তে কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। তাই সংবিধান চরিত্রগতভাবে সুপরিবর্তনীয় হয়। কেন্দ্রীয় আইনসভা এইরূপ সংবিধানকে সহজেই সংশোধন করে পরিবর্তিত সমাজের সঙ্গে শাসন ব্যবস্থার সামঞ্জস্য বিধান করতে পারেন। আন্তর্জাতিক দায়িত্ব পালন করা সহজ। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার প্রধান হওয়ার ফলে আন্তর্জাতিক সন্ধি, চুক্তি প্রভৃতি শর্তাবলী বিনা বাধায় পূরণ করা সম্ভব। কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকারগুলির উভয়ই নিজ নিজ এলাকায় চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী হলে অভ্যন্তরীণ শাসন কার্য পরিচালনার মধ্যে আন্তর্জাতিক দায়-দায়িত্ব পালনের ক্ষেত্রে উভয় প্রকার সরকারের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিতে পারে। তার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় সরকারের ভাবমূর্তি বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ন্যায়াধিক্য নেই। এইরূপ শাসন ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলিতে দু ধরনের সরকার না থাকার ফলে জনসাধারণকে সরকার পরিচালনায় ব্যয়ভার অনেক কম বহন করতে হয়। তাই এইরূপ শাসন ব্যবস্থা অত্যাধিক জনপ্রিয়তা লাভ করে। বিশেষত দরিদ্র দেশের পক্ষে এককেন্দ্রিক সরকার বিশেষ কাম্য বলে বিবেচিত হয়। অর্থনৈতিক পরিকল্পনার দ্রুত রূপায়ণ। অর্থনৈতিক পরিকল্পনা দ্রুত রূপায়ণের পক্ষে এইরূপ শাসন ব্যবস্থা বিশেষভাবে উপযোগী। কারণ একটিমাত্র সরকারের অস্তিত্ব থাকার জন্য সরকার নিজের ইচ্ছানুযায়ী দেশের উন্নতি সাধনের জন্য অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে এবং সেগুলিকে কার্যকর করতে পারে। তাছাড়া প্রশাসনিক ব্যয় কম হওয়ার জন্য অর্থনৈতিক ক্ষেত্রে সরকার বেশি অর্থ বরাদ্দ করতে পারে। জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা। এককেন্দ্রিক রাষ্ট্রে সরকারের যাবতীয় ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে বলে সেই সরকারের পক্ষে প্রশাসনিক ঐক্যের বন্ধনে সমগ্র দেশকে বেঁধে রাখা সম্ভব হয়। ফলে দেশের মধ্যে বিচ্ছিন্নতাবাদ বা প্রাদেশিকতা মাথা চারা দিয়ে উঠতে পারে না। কিন্তু কেন্দ্রীয় সরকারের মতো বিভিন্ন রাজ্যে রাজ্য সরকারের অস্তিত্ব থাকলে রাজ্য সরকারগুলির মধ্যে নানা ক্ষোভ দেখা দিতে পারে। অনেক সময় রাজনৈতিক স্বার্থে কোনো কোনো রাজ্য সরকার বিচ্ছিন্নতাবাদ এবং প্রাদেশিকতাকে উস্কানিও দিতে পারে। অন্যান্য যুক্তি। কেউ কেউ মনে করেন যে যেসব রাষ্ট্রে জাতিগত, ভাষাগত, সংস্কৃতিগত প্রভৃতি ক্ষেত্রে বৈচিত্র্য কম, সেখানে এককেন্দ্রিক শাসন ব্যবস্থাই হলো শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। আবার কারোর মতে ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হলো আদর্শ শাসন ব্যবস্থা। কারণ দেশ ক্ষুদ্রাকৃতি হওয়ার জন্য
একটিমাত্র সরকারের পক্ষে শাসন কার্য পরিচালনা করতে কোনো রকম অসুবিধা হয় না। তেমনি পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধান করে সেই সরকারের পক্ষে সুশাসন বজায় রাখাও সম্ভব হয়। এককেন্দ্রিক সরকারের দোষ ত্রুটিসমূহ। এককেন্দ্রিক সরকারের বিভিন্ন গুণাবলী থাকা সত্ত্বেও বিভিন্ন দিক থেকে এর সমালোচনা করা যায়। এটি হলো অগণতান্ত্রিক। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সর্বক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অত্যাধিক প্রাধান্য থাকার ফলে আঞ্চলিক সরকারগুলি কার্যত অস্তিত্বহীন হয়ে পড়ে। অথচ একথা সর্বজন স্বীকৃত যে ভাষা, ধর্ম প্রভৃতির ভিন্নতা প্রায় প্রতিটি দেশেই থাকে। এইরূপ ক্ষেত্রে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপায়ণের জন্য স্বায়ত্তশাসন একান্ত প্রয়োজন। কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় আঞ্চলিক সরকারগুলির স্বাতন্ত্র্য বা স্বাধীনতা না থাকার ফলে জনগণের স্বায়ত্তশাসনের অধিকার উপেক্ষিত হয়। তাই এইরূপ শাসন ব্যবস্থায় অগণতান্ত্রিক বলে অভিহিত করা যেতে পারে। সুশাসনের পক্ষে অন্তরায় সমূহ। এইরূপ শাসন ব্যবস্থা সমগ্র দেশের শাসন ব্যবস্থা একটিমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে অর্পিত থাকে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সমস্যার সৃষ্টি হতে পারে। এইরূপ ক্ষেত্রে একই প্রকার আইনের সাহায্যে এবং একই প্রকার শাসন নীতি অনুসরণের মাধ্যমে ভিন্ন ভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব হয় না। তাছাড়া সমগ্র দেশের নানাবিধ সমস্যা সমাধানের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা একটিমাত্র সরকারের পক্ষে সম্ভব হয় না। তাই অনেক সময় প্রয়োজনীয় ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের অক্ষমতা প্রকাশ পায়। এইসব কারণে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সুশাসনের পথে অন্তরায় সৃষ্টি করে বলে অনেকে অভিযোগ করেন। বৃহদায়তন রাষ্ট্রের পক্ষে অনুপযুক্ত। বর্তমানে রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর ফলস্বরূপ সরকারের কার্যাবলীও বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান দিনে জনকল্যাণকামী রাষ্ট্রের আদর্শ বহু রাষ্ট্রে গৃহীত হওয়ার ফলে সরকারকে জনকল্যাণ সাধনেই সর্বদা ব্যাপৃত থাকতে হয়। এর ফলে বিপুল পরিমাণ কার্যভার বহন করা একা কেন্দ্রীয় সরকারের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু এককেন্দ্রিক সরকার বৃহদায়তন রাষ্ট্রের পক্ষে অনুপযুক্ত বলে বিবেচিত করা হয়। আঞ্চলিক বৈশিষ্ট্য বিনষ্ট হয়। এককেন্দ্রিক সরকার সমগ্র দেশের জন্য অভিন্ন নীতি ও আইন প্রণয়ন করে। কিন্তু দেশের এক একটি অঞ্চলে এক এক ধরনের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জীবনধারা লক্ষ্য করা যায়। অভিন্ন নীতি ও আইনকে ওইসব আঞ্চলিক বৈশিষ্ট্যের বিনাশকর্তা বলে সমালোচনা করা হয়। দলীয় স্বেচ্ছাচারের প্রতিষ্ঠা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় একটিমাত্র সরকার থাকায় কোনো রকমে একটি রাজনৈতিক দল সরকারি ক্ষমতায় আসীন হতে পারলে নিজে দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য বারংবার সংবিধান সংশোধন করতে পারে। সহজে সংবিধান সংশোধনের ফলে একদিকে যেমন দলীয় স্বেচ্ছাচার কায়েম হওয়ার সম্ভাবনা থাকে, অন্যদিকে তেমনি শাসনতান্ত্রিক একনায়কত্ব প্রতিষ্ঠার পথও প্রশস্ত হয়। বিচ্ছিন্নতাবাদের জন্মদাতা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় রাজ্যগুলোর দাবি দেওয়ার প্রতি বিশেষ নজর দেওয়া সম্ভব হয় না বলে কোনো কোনো রাজ্যের মানুষ নিজের স্বার্থ সংরক্ষণের জন্য পৃথক রাষ্ট্রের দাবিতে আন্দোলন শুরু করতে পারে। ফলে দেশের মধ্যে আঞ্চলিকতা, প্রাদেশিকতা, বিচ্ছিন্নতাবাদ প্রভৃতি অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে সমগ্র দেশের ঐক্য ও সংহতিকে বিনষ্ট করতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার থাকলে এর সম্ভাবনা অনেক কম বলে কেউ কেউ মনে করেন। রাজনৈতিক চেতনার অভাব। এইরূপ শাসন ব্যবস্থায় জনগণ অধিক পরিমাণে শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। এর ফলে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার সম্যক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অঙ্গরাজ্যগুলিতে নির্বাচিত সরকার থাকে বলে জনসাধারণ সেই সরকারের নির্বাচন এবং সরকারি কার্যে অংশগ্রহণের সুযোগ লাভ করে। ফলে তাদের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়। আমলাতন্ত্রের প্রাধান্য। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কেন্দ্র সমগ্র শাসনকার্য পরিচালনা করে।
কিন্তু বিপুল পরিমাণে কার্য একটিমাত্র সরকারের পক্ষে যথাযথভাবে সম্পাদন করা সম্ভব হয় না। তাই এইরূপ সরকারকে আমলাদের ওপর অত্যাধিক পরিমাণে নির্ভরশীল হতে হয়। বলাই বাহুল্য, আমলাদের প্রাধান্য বৃদ্ধি করার অর্থ জনস্বার্থ উপেক্ষিত হওয়া। তাই এইরূপ শাসন ব্যবস্থা কোনো মতে সমর্থনযোগ্য নয়। উপরিউক্ত ত্রুটি থাকা সত্ত্বেও এককেন্দ্রিক শাসন ব্যবস্থাকে অনেকে অকাম্য বলে মনে করেন, কিন্তু কোনো শাসন ব্যবস্থায় সব অবস্থায় সমান কাম্য বলে বিবেচিত হতে পারে না। তাই বলা যায় যে এইরূপ শাসন ব্যবস্থা ভৌগোলিক এবং জাতিগত ঐক্য সমন্বিত ক্ষুদ্রায়তন রাষ্ট্রের পক্ষে বিশেষভাবে উপযোগী। সুতরাং আজকে আমরা এককেন্দ্রিক সরকার, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুণাগুণ, ত্রুটিসমূহ প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। থ্যাংক ইউ।